আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আমাদের ফিজিক্স ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব খুব একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার নিয়ে, নিউটনীয় বলবিদ্যা। তো নিউটনীয় বলবিদ্যা তার মানে বুঝতেই পারছো, নিউটন। আর ফিজিক্স মানেই আমরা যখনই ফিজিক্স পড়তে যাই তখনই যার নাম সবার প্রথমে চলে আসে সেটা হচ্ছে নিউটন, তাই না? তো দেখো, নিউটনীয় বলবিদ্যা শুরু করার আগে আমরা নিউটনের 3টা সূত্র সম্পর্কে একটু ভালোভাবে ধারণা রাখার চেষ্টা করব। মোটামুটি বেসিক যদি ক্লিয়ার থাকে তাহলে আমরা এরপরে যখন আমরা বিভিন্ন ম্যাথে আমরা অ্যাপ্লিকেশন করব তখন আসলে সেই জিনিসগুলো বুঝতে সুবিধা হবে। তো আমরা সবার প্রথমে নিউটনের যে 3টা সূত্র, সেই 3টা সূত্র একটু দেখে নিই। সবার প্রথমে নিউটনের প্রথম সূত্র। তো দেখো, নিউটনের প্রথম সূত্রকে আমরা অনেক সময় বলি হচ্ছে জড়তার সূত্র। কি সূত্র বলি আমরা? জড়তার সূত্র। আচ্ছা, জড়তার সূত্র। আচ্ছা, এখন প্রশ্ন হতে পারে, ভাই এই জড়তা ব্যাপারটা কি? জড়তা বা ইংলিশে যেটাকে বলা হয় ইনার্শিয়া, সেটা হচ্ছে কোনো একটা বস্তু অপরিবর্তন হওয়ার যে প্রবণতা সেটাকে বলা হয় আসলে জড়তা, বা আনচেঞ্জ হওয়ার যে প্রবণতা। তার মানে একটা জিনিস তুমি বুঝতে পারছো যে যার আসলে জড়তা যত বেশি তাকে সরানো তত কঠিন। এই জিনিসটা তুমি মনে হয় বুঝতে পারছো যে যার জড়তা যত বেশি তাকে সরানো তত কঠিন। তার কারণটা হচ্ছে জড়তা মানেই হচ্ছে অপরিবর্তন হওয়ার একটা প্রবণতা। আচ্ছা, আরেকটা কথা বলি, জড়তাকে আমরা নর্মালি ম্যাস দ্বারা বুঝতে পারি বা ভর দ্বারা বুঝতে পারি যে কোনো একটা বস্তুর জড়তা কম নাকি বেশি। যার ভর যত বেশি হবে তার জড়তা তত বেশি হবে। তো যাই হোক, এই ছিল জড়তা সম্পর্কে একটু ছোট্ট কথাবার্তা। এরপরে যদি আমরা নিউটনের প্রথম সূত্রে ডিরেক্টলি চলে যাই, নিউটনের প্রথম সূত্রটা কি এটা আমরা মোটামুটি কিন্তু জানি যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলেই স্থির বস্তু স্থিরই থাকবে এবং গতিশীল বস্তু সমদ্রুতিতে চলতে থাকবে, তাই না? মনে করো একটা বস্তু, এই বস্তুটার বেগ মনে করো, আমি বলে দিলাম এই বস্তুটার বেগ মনে করো 10 মিটার পার সেকেন্ড। কত বলে দিলাম? 10 মিটার পার সেকেন্ড। এখন তুমি যদি এই বস্তুটাকে যদি কোনো ডিস্টার্ব না করো, এই বস্তুটার যদি কোনো ঘর্ষণ না থাকে, তাহলে কিন্তু এই সারা জীবন এই বেগটা নিয়েই কিন্তু চলতে থাকবে। এখন ঠিক একইভাবে বলা যায়, কোনো বস্তু যদি স্থির থাকে তাহলে ওকে যদি কেউ আসলে ডিস্টার্ব না করে, ওকে যদি কেউ বাহ্যিক কোনো বল না দেয়, তাহলে কিন্তু সে সারা জীবন স্থিরই থাকবে। হ্যাঁ, এখন তোমার একটা প্রশ্ন হতে পারে যে ভাইয়া, এই যে বাহ্যিক বলটা, এই বাহ্যিক বলটা আসলে কি? বাহ্যিক বল বলতে আমি বোঝাচ্ছি এক্সটার্নাল ফোর্স। এক্সটার্নাল ফোর্স বলতে আমার এখানে কোনো ঘর্ষণ থাকবে না, এখানে কোনো টান বল থাকবে না, এখানে তোমার কোনো স্পর্শ বল থাকবে না। তার মানে আমাদের বাহ্যিক বলটা কি হতে হবে? শূন্য হতে হবে। এখন এই বাহ্যিক বলটা দুইভাবে হতে পারে। এই যে একটা বললাম, আমাদের এখানে কোনো ঘর্ষণ বল, টান বল, স্পর্শ বল, এই বলগুলো কিন্তু থাকবে না। আরেকটাভাবেও কিন্তু আসলে বাহ্যিক বল কিন্তু জিরো হওয়া পসিবল। বল আরেকটাভাবে শূন্য কীভাবে হতে পারে? সেটা হচ্ছে যদি বলের এই যে এক্সটার্নাল ফোর্স সেটার যদি আসলে লব্ধিটা জিরো হয়। লব্ধি বললেই তোমরা অবশ্যই ভেক্টর চ্যাপ্টারে চলে যেতে পারো। ভেক্টর চ্যাপ্টারে আমরা কী শিখছি? লব্ধি মানে অনেকগুলো বলের সমন্বয়ে যখন আসলে একটা বল আমরা পাই, তাই না? তো সেই বলগুলো আমি এখানে এক্সটার্নাল ফোর্স যতই অ্যাপ্লাই করি না কেন, আলটিমেটলি যদি তাদের লব্ধি বলটা শূন্য হয়, সেই ক্ষেত্রেও কিন্তু আসলে আমরা এই সূত্রটা কিন্তু আমরা বলবো প্রযোজ্য। এখন একটা জিনিস তাহলে খেয়াল করে দেখো, আমাদের এখানে কি বলছে? আমাদের বলছে হচ্ছে এফ সমান সমান যে এই এম, এটা এখন আমাদেরকে বলছে যদি আমরা বাহ্যিক কোনো বল প্রয়োগ না করি, তার মানে এটা জিরো, আর এটা হচ্ছে এম এ। এখন তুমি আমাকে একটা কথা বলো তো, এখানে যদি এম এ সমান সমান জিরো হয়, তার মানে আমরা একটা কথা কিন্তু বুঝতে পারছি, অবশ্যই ভর কিন্তু জিরো হওয়া পসিবল না। তার মানে এই জায়গাটাতে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে জিরো। তার মানে কি? এ মানে কি আমরা জানি? ভি মাইনাস ইউ ভাগ টি ইকুয়াল টু জিরো। তাহলে এই জায়গা থেকে কী লেখা যায় বলো তো? এই জায়গা থেকে লেখা যায় হচ্ছে ভি মাইনাস ইউ সমান সমান জিরো বা ভি সমান সমান ইউ। অর্থাৎ এই জায়গাটাতে আদি বেগ যা ছিল শেষ বেগও কিন্তু তাই থাকবে, অর্থাৎ বেগের কোনো পরিবর্তন হবে না। এইটা ছিল নিউটনীয় বলবিদ্যার যে নিউটনের প্রথম সূত্র, সেই সূত্রের একটা কনসেপ্ট, ঠিক আছে? এরপরে আমরা নিউটনের সেকেন্ড ল নিয়ে আলোচনা করব। সেকেন্ড লতে বলা হয়েছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করবে বস্তুর ভরবেগের পরিবর্তনে সেই দিকেই ক্রিয়া করবে। তো একটু খেয়াল করে দেখো, যদি এইটা এম ভরের একটা বস্তু হয়, এটা মনে করো এম ভরের একটা বস্তু, আর এর বেগ যদি হয় ভি, তার মানে আমরা ভরবেগ কি বলতে পারি? পি সমান সমান এম ভি বলতে পারি ইজিলি, তাই না? আমাকে বলা হয়েছে ভরবেগের পরিবর্তনের হার, তার মানে আমরা লিখতে পারি ডি ডিটি পি, এইভাবে আমরা লিখতে পারি। সেটা প্রযুক্ত বলের সমানুপাতিক। আচ্ছা, তো একটু খেয়াল করে দেখো, আমরা এখান থেকে কি লিখতে পারি? এফ সমানুপাতিক ডি ডিটি, আর পি সমান সমান যেহেতু এম ভি, আমরা এখানে লিখে দিতে পারি এম ভি। আচ্ছা, এমটা অবশ্যই এখানে ধ্রুবক, তাই না? তার মানে আমরা এখানে লিখতে পারি কি? এফ সমানুপাতিক এমটা আমরা আগে নিয়ে চলে আসতে পারি
dv/dt। আচ্ছা, আমরা এই জিনিসটা জানি dv/dt মানে কি, মানে হচ্ছে সময়ের সাপেক্ষে আমরা বেগটাকে ডিফারেন্সিয়েট করছি। তার মানে আমরা সময়ের সাপেক্ষে যদি আমরা বেগকে ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা কি পাই, ত্বরণ পাই। তার মানে আমরা এখানে কিন্তু লিখতে পারবো এফ সমানুপাতিক এম এ, এটা কিন্তু আমরা লিখতে পারি। আচ্ছা, আমি যদি সমানুপাতিক চিহ্নটা উঠাই দিই তাহলে আমরা এফ সমান লিখতে পারি কে এম এ, এটা আমরা লিখতে পারি। একটু খেয়াল করে দেখো, এই জায়গাটাতে আমাদের এ মানে হচ্ছে এই ত্বরণ, বস্তুর ত্বরণ, এম মানে হচ্ছে বস্তুর ভর, আর এফ মানে তো আমাদের এই যে প্রযুক্ত বলটা। এখন তোমার প্রশ্ন হতে পারে কে মানে কি। কে যে জিনিসটা সেটা হচ্ছে, আমি এখানে এইভাবে বলতে পারি যে 1 কেজি ভরকে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করার জন্য যে বলটা দরকার হয় সেটা হচ্ছে 1 নিউটন বল। একটু আবারও বলছি, 1 কেজি ভরকে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ তৈরি করতে যে বলটা দরকার হয় তাকে আমরা বলতে পারি 1 একক বা 1 নিউটন বল কিন্তু আমরা বলতে পারি। তো সবগুলো যদি 1 হয় তাহলে আমরা কে এর মানটা কি 1 ধরে নিতে পারি না? অবশ্যই পারি। আলটিমেটলি সবগুলো 1 হলে কে এর মানটাও তো একই হয়। তো একটু খেয়াল করে দেখো, কে এর মান যদি আমরা 1 বসাই তাহলে আমরা এফ সমান সমান কি লিখতে পারি, এফ সমান লিখতে পারি হচ্ছে এম এ। তো এইটা কিন্তু আমরা মোটামুটি সবাই জানি, এফ সমান সমান এম এ। তো একটু খেয়াল করে দেখো, এখন একটা বস্তুর উপরে প্রযুক্ত বল যে সবসময় একটাই হবে এর তো কোনো মানে নাই। আমাদের কিন্তু একটা বস্তুর উপরে প্রযুক্ত বল কিন্তু অনেকগুলোও হতে পারে। তো মনে করো এই বস্তুর উপরে মনে করো আমি F1 বল প্রয়োগ করলাম, F2 বল প্রয়োগ করলাম, এরকম কিন্তু অনেকগুলো বল কিন্তু আমি প্রয়োগ করতে পারি। তো সব মিলিয়ে তাইলে আমরা লিখতে পারি টোটাল লব্ধি বল সমান সমান হবে হচ্ছে এম এ, অর্থাৎ আমাদের টোটাল সিস্টেমটা হবে হচ্ছে সামেশন এফ সমান সমান এম এ। এখানে যদি আমি একটা ভেক্টর চিহ্ন দিই, এটাও আমি একটা ভেক্টর চিহ্ন দিতে পারবো, যেহেতু আমাদের বল হচ্ছে ভেক্টর রাশি। ঠিক আছে, আমরা এখন একটা ম্যাথ প্রবলেম দেখব। এখানে আমরা লিখছি 2 কেজি ভরের বস্তু এস 3t³ প্লাস 4t স্কোয়ার প্লাস 2t প্লাস টি হলে 1 সেকেন্ড ধরে এর উপরে কত বল ক্রিয়া করে, এটা আমরা বের করতে যাব। তো একটু দেখো, এখানে আমাদের সরণের মানটা দেওয়া আছে। তো আমরা জানি টাইমের সাপেক্ষে যদি আমরা সরণকে ডিফারেন্সিয়েট করতে পারি তাহলে আমরা বেগ পাবো, তাই না? তো চলো আমরা বেগটাকে আগে বের করে নিই। ভি সমান সমান লিখতে পারি হচ্ছে ডি ডিটি এস, তাই না? তো দেখো একটু এখানে খেয়াল করে দেখো, আমরা ডি ডিটি আর এস এর মানটা যদি আমরা বসাই দিই 3t³ প্লাস 4t স্কোয়ার প্লাস 2t প্লাস 2, এটাকে আমরা ডিফারেন্সিয়েট করলে কি হবে দেখো, 9t স্কোয়ার প্লাস 8t প্লাস 2। তোমরা মোটামুটিভাবে কিন্তু ডিফারেন্সিয়েশন এখন করতে পারো আমার ধারণা। তো একটু খেয়াল করে দেখো, আমরা যদি এটা ভি চিন্তা করি তাহলে আমরা ত্বরণটা কীভাবে পাবো, এইটাকে আবার অবশ্যই ডিফারেন্সিয়েট করতে হবে বেগটাকে টাইমের সাপেক্ষে। তার মানে আমরা এ সমান সমান লিখতে পারি কি ভাইয়া, ডি v/dt। আচ্ছা দেখো, একটু খেয়াল করে দেখো, আমরা ডি ডিটি লিখলাম আর এই মানটা তাহলে আমরা বসাই দিতে পারি। তাহলে চলো একটু মানটা বসাই দিই, 9t স্কোয়ার 8t প্লাস 2। একটু খেয়াল করে দেখো, এখানে যদি আমরা ডিফারেন্সিয়েট করি এটাকে কি হবে, 18t প্লাস 8, আর এটাকে 2কে ডিফারেন্সিয়েট করলে কত হয়, অবশ্যই 0 হয়, তোমরা মোটামুটি সবাই জানো। এখন দেখো আমাদের এই যে এর মানটা, এই জায়গাটাতে যদি আমরা এই টি এর মানটা যদি আমরা বসাই তাহলে আমাদের এর মানটা কত হবে দেখো তো, টি এর মান হচ্ছে 1 সেকেন্ড, তাহলে এ সমান সমান কত হচ্ছে 18 × 1 + 8, তাই না? তো এটা করলে এর মানটা কত হয় ভাইয়া, 26 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়। আচ্ছা, আমরা কিন্তু এর মানটা কিন্তু পেয়ে গেছি। দেখো এর মানটা পেয়ে গেলে কিন্তু আমাদের বল নির্ণয় করাটা একদম সহজ, তার কারণ আমাদের এখানে কিন্তু ভরের মানটা দেওয়াই আছে। তো আমরা জানি এফ সমান সমান এম এ, তাই না? তাহলে আমাদের এম এর মান হচ্ছে 2 আর এর মান হচ্ছে 26, তার মানে আমাদের উত্তর হচ্ছে 52 নিউটন। ঠিক আছে, এটা আমাদের বলের মান। তো এই টাইপের ম্যাথ কিন্তু মাঝে মধ্যে কিন্তু আমরা এমসিকিউতে দেখতে পাই। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা নিউটনের থার্ড লটা দেখব। থার্ড লটা মোটামুটি অনেক ফেমাস, আমরা মাঝে মধ্যে কথায় কথায় বলি প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, এই জিনিসটা কিন্তু আমরা বলি। তো নিউটনের থার্ড ল এটাই, প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তার মানে হচ্ছে আমি যদি একটা বস্তুকে 10 নিউটন বল ক্রিয়া বল দিই, তার মানে ওই বস্তুটা কিন্তু আমাকে -10 নিউটন কিন্তু প্রতিক্রিয়া বল দিবে, কারণ সমান ও বিপরীত যেহেতু বললাম। তার মানে একটা জিনিস একটু খেয়াল করে দেখো, মনে করো এই যে এখানে আমি একটা বস্তু রাখলাম, ঠিক আছে, এই জায়গাটাতে আমি মনে করো একটা বস্তু রাখলাম। এখন আমি মনে করো আমার এই আঙুল দিয়ে এই জায়গাটাতে আমি 10 নিউটন বল প্রয়োগ করব। আমি কত নিউটন বল প্রয়োগ করব, আমি মনে করো 10 নিউটন বল আমি মনে করো আমার হাত দিয়ে আমি এইখানে প্রয়োগ করব। তো আমি এখানে কত ক্রিয়া বল কত দিচ্ছি, 10 নিউটন। তার মানে কিন্তু এও আমাকে কত নিউটন বল প্রয়োগ করবে, -10 নিউটন, তাই না?
এখন তুমি আমাকে বলতে পারো যে ভাইয়া এই যে আপনি বললেন যে আপনি 10 নিউটন বল ক্রিয়া দিচ্ছেন আর -10 নিউটন, তাহলে তো আলটিমেটলি লব্ধি হচ্ছে 0 হয়ে যাচ্ছে। ব্যাপারটা কিন্তু আসলে তা না, একটু খেয়াল করে দেখো এখানে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল দুইটা কি একই অবজেক্টের উপরে হয়েছে? তা কিন্তু না। ক্রিয়া যে বলটা, আমি এই যে আমার আঙুল দিয়ে এই বস্তুটাকে আমি ক্রিয়া বল দিয়েছি এবং এই বস্তুটা আমাকে কিন্তু প্রতিক্রিয়া বল দিয়েছে, তার মানে কিন্তু এখানে দুইটা আলাদা আলাদা অবজেক্ট। তার মানে কিন্তু তুমি এখানে বলতে পারবা না যে দুইটার লব্ধি কিন্তু আসলে শূন্য হবে। কথাটা কি বুঝতে পারছো? তার মানে কিন্তু আমরা একটা জিনিস বুঝলাম যে নিউটনের তৃতীয় সূত্রটা হওয়ার ক্ষেত্রে আমাদের এইটা মাথায় রাখবে, এই যে আমি বললাম ক্রিয়া আর প্রতিক্রিয়া বল সমান ও বিপরীতমুখী হয়, এইটা বলার আগে আমাদেরকে এইটা মাথায় রাখা লাগবে যে অবশ্যই অবশ্যই দুইটা ভিন্ন অবজেক্ট হতে হবে, ঠিক আছে, এবং দুইটার কিন্তু একই সময়ে ক্রিয়া করতে হবে। এখন আমরা অনেক সময় করি কি, মনে করো আমার একটা ফ্রেন্ড মনে করো আমাকে একটা চড় মারলো, ঠিক আছে, এখন আমি যদি ওকে আবার চড় মারলাম, মেরে বললাম যে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, ব্যাপারটা কিন্তু আসলে ভুল। ওই যে আমার বন্ধুটা আমাকে থাপ্পড় মারলো, এখন ওর হাত আমার মুখে কি করলো বলো তো? ক্রিয়া বল দিল, আর আমার মুখটা কিন্তু ওর হাতকে কি বলো? প্রতিক্রিয়া বল দিল। কথাটা কি বুঝতে পারছো? তো এইটা হচ্ছে নিউটনের থার্ড ল। দেখো আরেকটা ইন্টারেস্টিং ব্যাপারটা আছে নিউটনের থার্ড ল থেকে, সেটা আমি একটু বলি। যে মনে করো এই যে এইটা একটা আপেল, এইটা মনে করো একটা আপেল, ঠিক আছে, এখন এই আপেলটা মনে করো পৃথিবীতে পড়বে, তো আমি বলে নিলাম যে এই আপেল থেকে পৃথিবীর মনে করো দূরত্ব আমি মনে করো বললাম যে ডি, ঠিক আছে, এবং এই আপেলের ভর মনে করো ছোট হাতের এম আর পৃথিবীর ভর মনে করো বড় হাতের এম। এখন নিউটন কি বলছে জানো? নিউটন বলছে হচ্ছে এদের ভরের, এদের যে আকর্ষণ বলটা সেটা হচ্ছে এদের দুইজনের ভরের, এই দুইটা বস্তুর ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তো দেখো এই জিনিসটা যদি আমি করি, আর এই সমানুপাতিক চিহ্নটা তো অবশ্যই আমরা উঠায় দিব, তো আমরা এফ সমান সমান কি লিখতে পারি ভাইয়া? জি এম এম ডি স্কোয়ার। একটা জিনিস একটু খেয়াল করে দেখো, এই যে এদের মধ্যে যে আকর্ষণ বলটা, এখন তুমি যদি আমাকে প্রশ্ন করো যে ভাইয়া তার মানে কি এই যে এই ভরটা ছোট আর এই ভরটা বড়, তার মানে কি এই ভরটা কম আকর্ষণ করবে আর এই ভরটা বেশি আকর্ষণ করবে? ব্যাপারটা কিন্তু মোটেও এমন না। ব্যাপারটা হচ্ছে এই ভরটা যতটুকু বলে আকর্ষণ করবে, এই ভরটাও কিন্তু ঠিক ততটুকু বলেই আকর্ষণ করবে। একটু খেয়াল করে দেখো, এখানে কিন্তু আমি বলেই দিয়েছি যে এই বলটা এই দুইটা ফলের গুণফলের সমানুপাতিক। এখন তুমি তো তাহলে আমাকে প্রশ্ন করতে পারো যে ভাইয়া তাহলে আপেলটাই কেন নিচের দিকে সরে আসছে, নিচের দিকে পড়তেছে পৃথিবীতে, পৃথিবী কেন আপেলের দিকে যাচ্ছে না? একটা জিনিস খেয়াল করে দেখো, পৃথিবী কি তার মানে কি আপেলের দিকে টানবে না, কোনো বল টানবে না? একটু খেয়াল করে দেখো, আমরা এফ সমান সমান কি জানি ভাইয়া? এফ সমান সমান জানি হচ্ছে এম এ। এখন এ সমান সমান কি লিখতে পারি? এফ ভাগ এম লিখতে পারি না? এখন একটা জিনিস খেয়াল করে দেখো, বল তো আমি বলে দিলাম সে সমান, কিন্তু ভর কি সমান? না, এর ভরটা কিন্তু অনেক ক্ষুদ্র আর এর ভরটা কিন্তু অনেক বেশি, তাই না, পৃথিবীর ভর। তো একটু খেয়াল করে দেখো, আমি যদি আপেলের কথা চিন্তা করি, তাহলে যদি আমি এফ ভাগ আপেলের ভরটা যদি আমি বসাই, তাহলে কিন্তু আমি এখানে একটা ভালো মানের একটা ত্বরণ কিন্তু আমি পাবো। কিন্তু ভাইয়া এখানে যদি আমি আপেলের ভরটা না বসিয়ে যদি আমরা পৃথিবীর ভরটা বসাতাম, আমি যদি এই পৃথিবীর ভরটা বসাতাম, তাহলে কিন্তু আমরা যে ত্বরণের মানটা পাইতাম সেটা কিন্তু একদম জিরোর কাছাকাছি।